সবাইকে স্বাগত আজকের এই এক্সপ্লেনারে। আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রতিদিনের ব্যবহৃত গ্যাজেটগুলোর পেছনে লুকিয়ে থাকা একদম মৌলিক অথচ অদৃশ্য একটা প্রযুক্তি। আমরা হয়তো সারাদিন স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করছি, কিন্তু এর ভেতরে থাকা একদম প্রাথমিক ইঞ্জিনটা ঠিক কিভাবে কাজ করে সেটা নিয়ে কি কখনো ভেবেছি? চলুন আজ সেই জগৎটাই একটু ঘুরে দেখি। তো আজকের এই যাত্রায় আমাদের আলোচনার মূল ব্লুপ্রিন্টটা অনেকটা এরকম। প্রথমে আমরা জানব মাইক্রোকন্ট্রোলার জগৎ সম্পর্কে, তারপর দেখব মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষা, এরপর ইনফরমেশন ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সবশেষে কথা বলবো রেজিস্টারের লজিক নিয়ে। একদম ম্যাক্রো লেভেল থেকে মাইক্রো লেভেলের দিকে যাব আমরা। এখন এই সোর্স ডকুমেন্টটা প্রথম দেখায় হয়তো খটমটে একটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্নপত্র মনে হতে পারে, তাই না? বেশ ভীতিজনক। কিন্তু সত্যি বলতে আধুনিক কম্পিউটিং ঠিক কিভাবে শুরু হয়েছিল সেটা বোঝার জন্য এর চেয়ে নিখুঁত মানচিত্র আর হয় না। এই পৃষ্ঠার প্রতিটি প্রশ্নই আসলে এক একটা মাস্টারপিস ধারণার দিকে নির্দেশ করে। আমরা আজ বিশেষভাবে নজর দেব 8085 বা 8085 মাইক্রোপ্রসেসরের দিকে। এটা মূলত এমন একটা ক্লাসিক আর্কিটেকচারাল মডেল যেটা বুঝতে পারলে একটা চিপ কিভাবে ডেটা প্রসেস করে সেই পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। আজকের দিনের এই যে এত পাওয়ারফুল সব প্রসেসর, সেগুলোর কাজের ভিত্তিটাও কিন্তু এই মডেলের ওপরই দাঁড়িয়ে আছে। আচ্ছা, চলুন প্রথম ধাপে প্রবেশ করা যাক, মাইক্রোকন্ট্রোলার জগৎ। পুরো বড় ছবিটা একটু দেখে নিই। ডকুমেন্টে ৯৬ নম্বর প্রশ্নটা কিন্তু দারুণ একটা পার্থক্য তুলে ধরেছে। ধরুন একটা মাইক্রোপ্রসেসর হচ্ছে কেবল একটা মূল মস্তিষ্ক। একে কাজ করতে হলে বাইরের রাস্তাঘাট, ভবন অর্থাৎ অন্যান্য যন্ত্রাংশের উপর নির্ভর করতে হয়। কিন্তু একটা মাইক্রোকন্ট্রোলার এটা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ একটা শহর। এর ভেতরেই প্রসেসর, মেমোরি, টাইমার এবং ইনপুট আউটপুট ডিভাইস সবকিছু একেবারে প্যাকেজ হিসেবে একসাথে থাকে। কি দারুণ না? এবার দ্বিতীয় ধাপে যাওয়া যাক, মেশিন ল্যাঙ্গুয়েজে কথা বলা। চলুন দেখি এই মেশিনগুলো নিজেদের মধ্যে ঠিক কোন ভাষায় যোগাযোগ করে। ১০১ নম্বর প্রশ্নটা যদি দেখি, সেখানে খুব সুন্দর করে বলা আছে যে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন মূলত মাত্র দুটো জিনিস দিয়ে তৈরি হয়। প্রথমটা হলো অপারেশন কোড, মানে ঠিক কি কাজ করতে হবে সেটা, আর দ্বিতীয়টা হলো অপারেন্ড অ্যাড্রেস, মানে কাজটা কোথায় করতে হবে। যেমন ধরুন STA 2000H, এখানে কাজ আর টার্গেট দুটোই একেবারে স্পষ্ট করে একসাথে বলে দেওয়া আছে। আর ঠিক এখান থেকেই একটা দারুণ কৌতূহল উদ্দীপক ধাঁধার জন্ম হয়। ভাবুন তো, এই চিপগুলোর ইনস্ট্রাকশন সেট যদি এতই বেসিক হয়, তাহলে এরা এত জটিল সব গাণিতিক হিসাব করে কিভাবে? ধরুন সরাসরি গুণ করার জন্য কোনো নির্দিষ্ট কমান্ডই নেই, তাহলে এরা গুণ করবে কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে ১০০ নম্বর প্রশ্নে। আর সত্যি বলতে কৌশলটা জাস্ট ব্রিলিয়েন্ট। ৮ দিয়ে গুণ করার জন্য কম্পিউটার কোনো আলাদা কমান্ড খোঁজে না। সে শুধু RAL বা রোটেট অ্যাকুমুলেটর লেফট ইনস্ট্রাকশনটা ব্যবহার করে বিটগুলোকে ঠিক ৩ বার বাম দিকে সরিয়ে দেয়। একবার সরালে ২ দিয়ে গুণ, ২ বারে ৪ দিয়ে, আর ৩ বার সরালেই ৮ দিয়ে গুণ হয়ে গেল। মানে হার্ডওয়্যার লজিকের এর চেয়ে সুন্দর উদাহরণ আর কি হতে পারে? চলুন এবার ৩ নম্বর ধাপে যাই, ইনফরমেশন ট্রাফিক নিয়ন্ত্রণ। মাইক্রোপ্রসেসর বাইরের জগতের সাথে কিভাবে ডিল করে সেটা এখন দেখব। এই জায়গাটায় একটা বড় সড় চ্যালেঞ্জ আছে। ১০২ নম্বর প্রশ্ন বলছে আমাদের মাইক্রোপ্রসেসর কিন্তু ভীষণ দ্রুত গতির, কিন্তু সিস্টেমের মেমোরি তুলনামূলকভাবে বেশ ধীর। তো প্রসেসর যাতে মেমোরিকে পেছনে ফেলে এগিয়ে না যায় বা ডেটা হারিয়ে না যায়, সেটা সামলাতে একটা স্পেশাল রেডি সিগন্যাল ব্যবহার করা হয়। এই সিগন্যালটার কাজই হল দুটো ভিন্ন গতির যন্ত্রাংশের মধ্যে একেবারে নিখুঁত একটা সিঙ্ক্রোনাইজেশন বা তাল মিলিয়ে চলা নিশ্চিত করা। শুধু তাই না, ৯৯ নম্বর প্রশ্ন থেকে আমরা জানতে পারি যে মেমোরি ম্যাপড ইনপুট আউটপুট ডিভাইসের সাথে যোগাযোগের সময় এই ৮০৮৫ মাইক্রোপ্রসেসর AD বসের মাধ্যমে ঠিক ১৬ বিটের অ্যাড্রেস ব্যবহার করে। সহজ কথায় এই ১৬টা বিটই হল ডেটা চলাচলের প্রধান হাইওয়ে। সব শেষে আমরা চলে এসেছি ৪ নম্বর ধাপে, রেজিস্টারের লজিক। এবার আমরা আর্কিটেকচারের একেবারে গভীরে, মানে বিট লেভেলে জুম ইন করব। একটু চিন্তা করে দেখুন তো একটা লজিক ধাঁধার কথা। আমরা তো খাতায় প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে পজিটিভ নেগেটিভ বুঝিয়ে ফেলি, কিন্তু মেশিনের তো আর সেই সুবিধা নেই। সে শুধু বোঝে 0 আর 1। তাহলে গাণিতিক ফলাফলের চিহ্ন বা সাইন সে মনে রাখে কিভাবে? এই রহস্যের সমাধান দেওয়া আছে ৯৮ নম্বর প্রশ্নে। সেখানে বলা হচ্ছে ডেটা সারির একেবারে প্রথম যে ডিজিটটা থাকে, যাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা MSB, তার মানটা একটা বিশেষ সাইন স্ট্যাটাস ফ্ল্যাগে স্টোর করে রাখা হয়। ব্যাস ওই একটা ফ্ল্যাগই ট্র্যাক করে রাখে যে আমাদের চূড়ান্ত ফলাফলটা পজিটিভ হলো নাকি নেগেটিভ। খুবই সিম্পল, কিন্তু কি অসাধারণ লজিক, তাই না?
এরপর ৯৭ নম্বর প্রশ্নে আমরা আরও একটা চমৎকার বিট লেভেল ধাঁধা দেখতে পাই। ব্যাপারটা এমন, একটা 4 বিটের রেজিস্টার শুরুতে 1111 মান নিয়ে বসে আছে। এরপর পরপর 4টে ক্লক পালস আসে, আর ম্যাজিকের মতো এই ডিজিটগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে সরে গিয়ে ধাপে ধাপে পাল্টে যায়। আসল মজাটা হচ্ছে এই রেজিস্টার খালি হওয়ার প্রক্রিয়াটায়। প্রথম ডিজিট বা এমএসবিকে সবসময় শেষ ডিজিট বা এলএসবি এর ঠিক বিপরীত বা পরিপূরক মান দিয়ে রিপ্লেস করা হতে থাকে। আর এভাবেই একেবারে নিখুঁত লজিক মেনে রেজিস্টারটা ক্রমান্বয়ে শূন্য হয়ে একদম 0000তে পরিণত হয়। এটাকে আপনি হার্ডওয়্যার ডিজাইনের একটা পিওর ম্যাথমেটিক্যাল বিউটি বলতে পারেন। তো এতক্ষণ ধরে এই যে আলোচনা করলাম, তার মূল বিষয়টা আসলে কি? বিষয়টা হলো, আজকের দিনে যত আধুনিক সফটওয়্যার বা জটিল কাজই হোক না কেন, দিন শেষে সেগুলো ভেঙে এই ছোট ছোট নিখুঁত হার্ডওয়্যার শিফটেই পরিণত হয়। ভেবে দেখুন তো, এই মুহূর্তে আপনি যে ডিভাইসে এই এক্সপ্লেনারটা শুনছেন বা দেখছেন, সেটাকে সচল রাখতে মেশিনের গভীরে প্রতি সেকেন্ডে কত কোটি কোটি অদৃশ্য বিট শিফট ঘটে চলেছে। ৮০-৮৫ আর্কিটেকচারের সে উত্তরাধিকারীরা কিন্তু এখনও নীরবে কাজ করে যাচ্ছে। দারুণ একটা ব্যাপার, তাই না? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন,